মাথাপিছু জিডিপিতে আমাদের ভারতকেও ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। এটা কিভাবে সম্ভব? বিশাল দেশ ভারত। বিভিন্ন দিক থেকে বাংলাদেশের থেকে অনেক বেশি এগিয়ে আছে ভারত। এবং ভারতের জনসংখ্যা বাংলাদেশের থেকে কত গুণ বেশি এগিয়ে সেটা সম্পর্কে আর কি বলবো। বর্তমানে ভারতের জনসংখ্যা 100 কোটি প্লাস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে কিভাবে বাংলাদেশের মাথাপিছু আয় ভারতের থেকে বেশি হয়। হ্যাঁ ভিউয়ার্স, আজকে বিস্তারিত সেটাই জানবো। ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবাইত। ভিউয়ার্স, আজকে আমি এটিএন নিউজ ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। যে নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে আবারও পরে শোনাচ্ছি। নিউজটার শিরোনামটা হচ্ছে মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। ও মাই গড, কিভাবে সম্ভব এটা? তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখি, বিস্তারিত বিষয়টা জেনে আসি। লেটস গেট স্টার্টেড। আয়তনে ভারত বিশাল হলেও মাথাপিছু আয়ের দৌড়ে এবার বড় প্রতিবেশী দেশটিকে টেক্কা দিতে যাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সর্বশেষ পূর্বাভাসে অর্থনীতির জটিল সমীকরণে উঠে এসেছে এমন চমকপ্রদ তথ্য। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক লড়াইয়ে যুক্ত হলো নতুন মাত্রা। আইএমএফ এর সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদন অনুযায়ী চলতি বছর বর্তমান মূল্যে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ। 2026 সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি $2,911 পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে, যেখানে ভারতের ক্ষেত্রে তা হতে পারে $2,812। অঙ্কের বিচারে এই পার্থক্য খুব বেশি মনে না হলেও ভূরাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে এর প্রতীকী তাৎপর্য বিশাল। ভারতের $3,916 বিলিয়ন বিশাল অর্থনীতি বাংলাদেশের চেয়ে প্রায় 8 গুণ বড় হওয়ার সত্ত্বেও মাথাপিছু আয়ের সূচকে ছোট প্রতিবেশী দেশটির এই সমানে সমান পাল্লা দেওয়াকে বিস্ময়কর বলে অভিহিত করেছেন বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু। ভিউয়ার্স, আসলে বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং। দেখুন, ছোট আর বড় এখানে সাইজটা কিন্তু কোনো ম্যাটার করে না। মেইন ম্যাটার করে বিজনেস, এক্সপোর্ট, ইম্পোর্ট। হ্যাঁ, এখানে ম্যাটার করে বৈদেশিক মুদ্রা অর্জন এবং দেশের অর্থনীতিকে সচ্ছল অবস্থায় নেওয়া। তো সেক্ষেত্রে বাংলাদেশের সাইজ নিয়ে আপনারা যদি ভাবেন বাংলাদেশ ছোট, তাই বলে বাংলাদেশ ভারতের সামনে এগোতে পারবে না, তাহলে কিন্তু বিষয়টা আপনার ভুল চিন্তা ভাবনা। তো যাই হোক ভিউয়ার্স, বিষয়টা আসলে ইন্টারেস্টিং ছিল। তো এখন কথা হচ্ছে, যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন, যে তথ্যটা দেয়া হচ্ছে যে বাংলাদেশের মাথাপিছু আয় $2,900 সামথিং, তো এরকম কি আসলেই হচ্ছে কিনা, বা এটা কি আসলে কম বলা হলো না বেশি বলা হলো, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। তবে এই অর্জনের পেছনে প্রকৃত অগ্রগতির পাশাপাশি মুদ্রার বিনিময় হারের বড় ভূমিকা রয়েছে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। আইএমএফ এর তথ্য বলছে 2018 সাল থেকে পরবর্তী 7 বছর ডলারের হিসাবে বাংলাদেশ এগিয়েছিল, কিন্তু 2025 সালে বাংলাদেশি টাকার ব্যাপক অবমূল্যায়নের ফলে ভারত সাময়িকভাবে এগিয়ে যায়। 2026 সালে সমীকরণটি আবারও বাংলাদেশের পক্ষে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থনীতিবিদদের মতে মাথাপিছু জিডিপির এই উত্থান পতন মূলত নির্ভর করে ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মানের উপর। যখন টাকা বা রুপির মান কমে যায়, তখন অর্থনীতির উৎপাদনশীলতা স্থির থাকলেও ডলারের মাপে মোট আয়ের অঙ্ক কমে আসে। 2026 সালে দুই দেশের এই রেখার একে অপরকে অতিক্রম করা মূলত মুদ্রাবাজারের অস্থিরতাকেই তুলে ধরেছে। তবে মুদ্রার বিনিময় হার বাদ দিয়ে যদি ক্রয় ক্ষমতার সমতা বা পিপিপি বিবেচনা করা হয়, তবে চিত্রটি ভিন্ন। আইএমএফ এর মতে পিপিপি পদ্ধতিতে ভারত এখনও বাংলাদেশের চেয়ে অন্তত 15% এগিয়ে আছে। 2025 সালে ভারতের পিপিপি ভিত্তিক আয় যেখানে $11,789, সেখানে বাংলাদেশের আয় $10,271।
বিশ্লেষণ বলছে 2027 সাল নাগাদ ভারত আবারও মাথাপিছু আয়ের শীর্ষস্থান ফিরে পেতে পারে। তবে স্বল্প সময়ের জন্য হলেও ভারতকে পেছনে ফেলা বাংলাদেশের অর্থনীতির সক্ষমতারই তার প্রমাণ দেয়। এখন দেখার বিষয় বিনিময় হারের এই খেলায় বাংলাদেশ এই অবস্থান কতদিন ধরে রাখতে পারে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় এর প্রতিফলন কতটা ঘটে। ত্রিবেণী তনু, ATN নিউজ। ভিউয়ার্স, আপনারা তো সম্পূর্ণ নিউজটা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পেরেছে। তো বাংলাদেশের থেকে 15% বেশি এগিয়ে অর্থনৈতিক দিক থেকে ভারত। তারপরেও বাংলাদেশ বর্তমানে মাথাপিছু যে জিডিপি রয়েছে সেই জিডিপির দিক থেকে ভারতেরও আগে উপরে মানে ভারতেরও উপরে উঠে যাওয়ার সম্ভাবনার মধ্যে রয়েছে। আসলে এই বিষয়টা সত্যি খুবই ইন্টারেস্টিং। তো যাই হোক ভিউয়ার্স, বর্তমান সরকার বাংলাদেশে এসেছে। যদি বাংলাদেশে অর্থনীতি ভালো হয় তাহলে সেটা বাংলাদেশের নাগরিকদের জন্যই ভালো। তারপরেও বাংলাদেশের মধ্যে শুধু বাংলাদেশ নয়, এশিয়ার বিভিন্ন দেশে মানে পুরো পৃথিবীর প্রতিটা দেশেই দুর্নীতি কম বেশ হয়। এর মধ্যে এশিয়ার মধ্যে যেমন ভারত, বাংলাদেশ রয়েছে, এই দেশগুলোর মধ্যে সব থেকে বেশি দুর্নীতি হয়। আমার কাছে কেন যেন এটাই মনে হচ্ছে। তো যাই হোক ভিউয়ার্স, এই দুর্নীতি হচ্ছে মেইন প্রবলেম ফর কান্ট্রিজ। হ্যাঁ, যদি দুর্নীতি কমানো যায় তাহলে দেশটা উন্নত হবে, দেশের অর্থনীতি ভালো হবে এবং দেশটা একটা ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছতে পারে, মানে পৃথিবীর প্রতিটা দেশের মানুষই চিনবে। হ্যাঁ, যদি দুর্নীতি থাকে দেশ সবসময় ডাউন থাকবে। বর্তমানে ভারত বাংলাদেশকে অন্যান্য উন্নত দেশগুলো গরিব দেশ হিসেবেই কিন্তু আখ্যা করে। তো সেই বিষয়টা কিন্তু খুবই লজ্জাজনক। তো সেক্ষেত্রে যদি দুর্নীতি কমানো হয় তাহলে দেশগুলো উপরে উঠবে, দেশগুলোর সম্মান বাড়বে। তো ভিউয়ার্স, এই ছিল বিস্তারিত। এখন আপনাদের ব্যক্তিগত মতামতকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আজকের সম্পূর্ণ রিয়েকশন ভিডিওটা যদি ভালো লেগে থাকে জাস্ট লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব ইচ্ছে হলে করতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি এখানেই, দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।